আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। ভারী বৃষ্টি আর ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে ভয়ঙ্কর বন্যার মুখোমুখি দেশের 11 জেলা। অনেক জেলায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও এখনও তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। পর্যাপ্ত খাদ্য ও সুপেয় পানির অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছে দুর্গতরা। পানিবন্দী লাখ লাখ মানুষ পাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ। দুর্গম এলাকাগুলোতে ত্রাণের জন্য হাহাকার করছে গ্রামবাসীরা। এরই মধ্যে শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে নোয়াখালী, চট্টগ্রাম, খুলনার কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। ফেনী শহরে পানি কিছুটা কমলেও ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম এখনও বিচ্ছিন্ন। সোনাগাজী ও দাগনভূঞাও গতকাল থেকে পানি বাড়ছে। সাপের ছোবলেও আক্রান্ত হচ্ছে অনেকেই। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনেক বাসা বাড়ি ও সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও স্বাভাবিক হয়নি আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আমরা কোনো অনুদান পাইছি না। আমরা খুব পানি দানি কষ্ট করতেছি আজ 1 মাস পর্যন্ত। সাপ উঠে সমস্ত অঙ্গ ঘরের দিকে, আমরা খুব ডরাইতেছি। অঙ্গ রুমে রুমে খালি সাপ। পানির ভিতরে দাঁড়ায় কাজ করতেছি, খুবই কষ্ট করতেছি, কোনোরকম জীবনযাপন করতেছি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, আখাউড়ার সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ তৎপরতা সম্পর্কে জানাবেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে যে নেমে আসা পানি, সে পানিতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে 5টি ইউনিয়ন সেগুলো কিন্তু তলিয়ে ছিল এবং এই এখন পর্যন্ত সেই পানি কিন্তু বৃষ্টি না আসার কারণে কিন্তু সেই পানি চলে যাওয়ার পর কিন্তু এখানে স্বস্তি ফিরছে। এবং এই আখাউড়া উপজেলায় কিন্তু 11টি আশ্রয়কেন্দ্র করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির নেতৃত্বে, এবং এই 11টি আশ্রয়কেন্দ্রে কিন্তু 1500 পানিবন্দী পরিবার আশ্রয় নিয়েছিলেন। আমরা এখন বলতে পারি যে এই কয়েকদিনে বৃষ্টি না আসার কারণে এখন পর্যন্ত পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক। তবে দুঃখের বিষয় হচ্ছে আখাউড়া আগরতলা যে আন্তর্জাতিক ব্যবসায়ী বাণিজ্য, সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে আগরতলা চেকপোস্ট সংলগ্ন কিন্তু একটি নতুন ব্রিজ নির্মাণাধীন ছিল। তার পাশে কিন্তু একটি বিকল্প ব্রিজ দিয়েছিলেন, যেটি আসলে ভারতের উজান থেকে যে নেমে আসা পানি সেটার তরে কিন্তু ভেঙে যায়, যার ফলে কিন্তু এখন পর্যন্ত আখাউড়া আগরতলার ব্যবসায়িক যে ট্রাকগুলো সেটি কিন্তু আসতে পারে না, যার ফলে এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কিন্তু আমদানি রপ্তানি কারক যে ব্যবসায়ী কার্যক্রম সেটা কিন্তু বন্ধ রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দুই দেশের যাত্রী পারাপারের জন্য এখন পর্যন্ত কিন্তু সেই যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। আমি এখানকার যিনি ইনচার্জ রয়েছেন খালিউল আলম, ওনার সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে আজকে বিকেল কিংবা দুপুরের পরে তাদের যে যাত্রী পারাপার সেটি স্বাভাবিক হতে পারে। তার কারণ হিসেবে ঢাকা থেকে তাদের যে সার্ভারের জটিলতা, সেই জটিলতাই ঢাকা থেকে লোক আসছে এবং তারা পর্যবেক্ষণ করছে আসলে যে তাদের যে ডাটার সংক্রান্ত বিভিন্ন, অর্থাৎ ইমিগ্রেশনের কার্যক্রম করতে গিয়ে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা দেখছেন সরজমিনে। দেখার পরে তারা যখন পুরোপুরি একেবারে ক্লিয়ার হবে তখন তারা যাত্রী পারাপারের যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করবেন। এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে বন্যার পরিস্থিতি স্বাভাবিক, তবে বন্যার আরেকটি ক্ষত চিহ্ন কিন্তু রয়ে গেছে পুরো উপজেলায় জুড়ে বিভিন্ন জায়গায়, এবং এই পর্যায়ে বন্যার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক আমরা বলতে পারি। তো নাবিলা, এই ছিল আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুমিল্লার নাঙ্গলকোট রয়েছেন আরেক সহকর্মী বিল্লাল হোসেন। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিল্লাল, এখন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। আপনাকে আসলে জানিয়ে রাখি যে বন্যা পরিস্থিতি কিন্তু আসলে গতকাল থেকে কিন্তু শুরুতে যদি উন্নতির দিকে ছিল, এখন পর্যন্ত সেটি কিন্তু আমরা দেখতে পারিনি। বলা যায় যে এখনো অপরিত অবস্থা। আমি এই মুহূর্তে যে কুমিল্লা যে নাঙ্গলকোট উপজেলার মধ্যে একটি ইউনিয়নে আমরা রয়েছি, যদি দেখা যায় এটি হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয় কেন্দ্র, ওই এলাকাতে যারা আসলে বন্যা কবলিত হয়েছে, এই আশ্রয় কেন্দ্রের মাঝেই কিন্তু আসলে বলা যাচ্ছে যে এখানে কোমর সমান পানি। এখানে কিন্তু আশপাশে যে গ্রামের লোকজন রয়েছে তারা কিন্তু এই গ্রামটিতে কিন্তু এই আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। এখানের পরিবেশটা দেখে আসলে পানির যে গভীরতা সেটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে এটি কিন্তু মোটামুটি একটি উঁচু জায়গা। তারপর হচ্ছে গ্রামের যে অবস্থা সেটি কেমন সেটা এই দৃশ্য দেখে আসলে বোঝা যাচ্ছে। এখানে যে সমস্যাটি এখন দেখা দিয়েছে সেটি হচ্ছে বিশুদ্ধ খাবার থেকে শুরু করে যে বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানির সংকট কিন্তু দেখা দিয়েছে। কিন্তু
আমরা জানি যে ত্রাণ যে যারা ত্রাণ তৎপরতা দিচ্ছে তারা কিন্তু আসলে এই সব রিমোট যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু এভাবে কিন্তু আসলে যাচ্ছে না। তো আমরা দেখছি এখানে যে সামাজিকভাবে বিভিন্ন সংগঠন আছে তারা কিন্তু এই যারা আশ্রয় প্রকল্পে যারা আটকা পড়েছেন তাদের কিন্তু তারা সহযোগিতা করতেছেন। এখানে কিন্তু বলা যায় যে এই আশ্রয় প্রকল্প থেকে কিন্তু ন্যাশনাল লাইফের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। একজনকে এখানে আছে, আমরা বলো আপনার আশ্রয় কেন্দ্র যে সাধারণ যারা অসুস্থ হচ্ছে তাদেরকে আপনার কি ধরনের স্বাস্থ্যসেবা দিচ্ছেন? আমরা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আমাদের সকল স্বাস্থ্যকর্মী ভাইগণ প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে ওনারা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমার বাচ্চাদের যারা শিশু আছে এখন তো এই মুহূর্তে তারা অসুস্থ হচ্ছে, হ্যাঁ বয়স্ক লোক হতে শুরু করে আমরা ওদেরকে খাবার স্যালাইন প্রাথমিক যে চিকিৎসার ওষুধগুলো আমরা উপকরণ করে দিয়ে যাচ্ছি এবং আজকে আমরা 4 দিন যাবত এই কেন্দ্রগুলিতে সেবা দিয়ে যাচ্ছি। এই সেবা স্বাস্থ্য সেবার পাশাপাশি কিন্তু যারা বিভিন্ন সমাজের যারা বিশেষ করে তরুণ প্রজন্ম আছে তারাও কিন্তু যে আশ্রয় প্রকল্পগুলোতে কিন্তু পর্যাপ্ত ত্রাণ সামগ্রী তারা কিন্তু বিভিন্নভাবে দিচ্ছেন। তো এখন পর্যন্ত এই যে সকল আশ্রয় কেন্দ্র রয়েছে পাশাপাশি গ্রামের যে সকল মনে এখন উদ্ধার করা সম্ভব হয়নি, জানি অনেক জায়গাতে আসলে নৌকা ছাড়া কিন্তু যাতায়াত করা সম্ভব হচ্ছে না, সেসব জায়গাতে কিন্তু এখনো ত্রাণ তৎপরতা তেমনটা পৌঁছাচ্ছে না, এমনটা আসলে আমরা বিভিন্ন জায়গায় কথা বলে যেটি জানতে পারছি। তো সর্বশেষ যারা এই বন্যার্থরা যেটি বলছেন যে এখন পর্যন্ত যারা ত্রাণ সহায়তা দিবেন নির্দিষ্ট যেখানে পায়নি সেখানে যাওয়ার জন্য তারা কিন্তু এমন একটা আহ্বান করেছেন। তো এই ছিল নাঙ্গলকোট উপজেলা থেকে উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বন্যার্তদের জন্য আরটিভি পরিবারের একদিনের বেতনের সমপরিমাণ ত্রাণ সেনাবাহিনীর মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে জমা দেওয়া হয়েছে। সকালে রাজধানী বনানীতে সেনাবাহিনীর সিএসডি ত্রাণ সংগ্রহ কেন্দ্রে সহায়তা উপকরণ হস্তান্তর করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও উপবার্তা প্রধান মামুনুর রহমান খান। এই সময় সেনাবাহিনীর সদস্যরা আন্তরিকতার সাথে পণ্যগুলো গ্রহণ করেন। সহায়তা উপকরণে রয়েছে গুড়, চিরা পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন সহ শুকনা খাবার। এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। রবিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গণবিজ্ঞপ্তি দিয়ে এটি জানান। ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান গণবিজ্ঞপ্তিতে বলেন, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে 26 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পায়ে চালিত রিকশা চালকেরা। সোমবার সকাল 10টার পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন তারা। এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট। এই সময় পায়ে চালিত রিকশা চালকেরা ব্যাটারি চালিত রিকশাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সেটি নিষিদ্ধ করা সহ 7 দফা দাবি জানান। শাহবাগ মোড়ে পায়ে চালিত রিকশা চালকদের এই অবস্থানকে কেন্দ্র করে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। সকাল 8টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় পবিত্র গীতযজ্ঞ করা হয়। এবারের জন্মাষ্টমীর অনুষ্ঠান বর্ণাঢ্য না করে সংক্ষিপ্ত করে বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে অর্থ জমা দেওয়া হচ্ছে। এদিকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন স্বামীবাগ আশ্রমে পূজার্চনা, শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই উৎসবকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রার্থনা জানাই বিশ্ব জগতের সকলের মঙ্গল হোক, সকলকে ভগবান শ্রীকৃষ্ণ সুখ সমৃদ্ধি দান করুক। দেশ এবং পৃথিবী থেকে পাপের বিনাশ হয়, পাপীদের যেন ধ্বংস হয়। আমাদের এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সকলের সাথে মিলেমিশে একাকার হয়ে বসবাস করতে পারি। কোনো রকম যেন হানাহানি, মারামারি, কোনো রকমের বিশৃঙ্খল সৃষ্টি না হয়। আমাদের দেশ ও জাতির যেন কল্যাণ হয়, শান্তি হয়। সকল সম্প্রদায়ের মানুষকে আমি আবেদন জানাবো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়। দর্শক, সিরাজগঞ্জ থেকে জন্মাষ্টমীর খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়।
সিরাজগঞ্জের জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা কেমন দেখছেন? নাবিলা, আপনি যেমনটি বলছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে অনেকটা সাজ রব বিরাজ করছে। আজকে সকালে কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু এই শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রা শেষে কিন্তু এখন সিরাজগঞ্জের যে উপজেলা 9টি উপজেলা রয়েছে, উপজেলাগুলোতেও কিন্তু বাংলাদেশ পূজা পরিষদ মাধ্যমে কিন্তু জন্মাষ্টমী উৎসব রয়েছে। সিরাজগঞ্জ শহরের যুগল কিশোর মন্দিরে, এই মন্দিরটিতেও কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে এই মুহূর্তে কিন্তু আলোচনা সভা এবং বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে কিন্তু সিরাজগঞ্জের যে মন্দিরগুলো রয়েছে, অধিকাংশ মন্দির সহ সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়িতেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু বিভিন্ন পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। তো এই দিবসটি কিন্তু সিরাজগঞ্জে আরও অনেকটা জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। এবার কিন্তু যে একটি বন্যা চলছে বাংলাদেশের ফেনী এবং নোয়াখালী এলাকায়, এই বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য কিন্তু যে জন্মাষ্টমীর অনুষ্ঠান অনেকটাই ছোট করে আনা হয়েছে। এর যে অর্থ এই অর্থ কিন্তু প্রেরণ করা হবে বন্যার্তদের জন্য। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের জন্মাষ্টমীর সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 11টার দিকে বঙ্গভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এই সময় জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান। এর আগে এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হিন্দু ধর্মাবলম্বী সহ দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান। ডক্টর খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন দাস পোদ্দার, কূটনৈতিক মিশনের সম্মানিত সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সামরিক বেসামরিক ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত সদস্যবৃন্দ, শুভ জন্মাষ্টমী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের দফতর সম্পাদক ওয়াহিদুর রহমান রিপন। এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, সরকারি ছুটির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ আছে, তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামীকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে। আন্তর্জাতিক সংবাদ। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় কলেজটির অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। সিবিআইয়ের একাধিক সূত্র বলছে, রোববার হাসপাতালের ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের ডেমনস্ট্রেশনের দেবাশিস অধ্যক্ষ সন্দীপ সহ কলকাতার অন্তত 15টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় অধ্যক্ষ সন্দীপের স্বজনদের বাড়িতেও চালানো হয় অভিযান। গেল 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিক্ষানবিশ চিকিৎসকের মরদেহ উদ্ধারের পর কলকাতা সহ পুরো ভারতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, যা এখনও চলমান রয়েছে। খেলার খবর, ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার মিশন নিয়ে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের ললিতপুর আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5টা 45 মিনিটে। সাফের সর্বশেষ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ। তবে এবার চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়াতে বদ্ধপরিকর মারুফুল হকের বাহিনী। সেরা 4-এর লড়াইয়ে তাই ভারতকে হারিয়ে আরও একবার ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও নেপালের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেরা 4-এর ম্যাচে ভারতকে হারাতে পারলে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক নেপাল।
মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।